আমি জানি না এই ইমেলটা কোথায় গিয়ে শেষ হবে বা আপনি আদৌ পড়বেন কিনা, কিন্তু আমি আর এই জিনিসটা নিজের মধ্যে রাখতে পারছি না। কারণ সব কিছু শুরু হয়েছিল একটা সাধারণ জিনিস দিয়ে, একটা আংটি। আর আজ আমি নিশ্চিত সেটা কখনোই সাধারণ ছিল না। আমি রাশেদ, সৌদি আরবে কাজ করি একটা মরুভূমির মাঝখানে পাইপলাইন প্রজেক্টে, যেখানে শুধু চারদিকে বালু আর নীরবতা। এত বেশি নীরবতা যে রাতে নিজের শ্বাসের শব্দও অন্য কারো মনে হয়। ঘটনাটা শুরু হয়েছিল 7 মাস আগে। সেদিন বিকেলটা অস্বাভাবিক কিছু ছিল না। সূর্য নামছিল, বাতাস গরম, কাজের চাপ চলছিল। সেদিন আমি মাটি খুঁড়ছিলাম, হঠাৎ কোদালটা ধাতব কিছুর সাথে লাগলো। প্রথমে ভাবছিলাম পাথর হয়তো, কিন্তু মাটি সরাতেই দেখলাম একটা আংটি, রূপার মতো, কিন্তু অনেক পুরনো, কালচে না হলেও অস্বাভাবিকভাবে নিস্তেজ। ভেতরে খোদাই করা কিছু চিহ্ন ছিল, না আরবি, না ইংরেজি, না কোনো পরিচিত ভাষা। আমি কিছুক্ষণ শুধু তাকিয়েছিলাম, মনে হচ্ছিল জিনিসটা আমাকে দেখছে। আমার উচিত ছিল সেটাকে তখনই ফেলে দেওয়া। মরুভূমিতে পুরনো কিছু পেলে শ্রমিকরা সাধারণত ছুঁয়েও দেখে না, কিন্তু আমি রাখলাম। কেন রাখলাম আজও আমি জানি না। সেই রাতে প্রথম অস্বাভাবিক ঘটনা ঘটল আমার সাথে। ঘুম থেকে হঠাৎ জেগে উঠলাম, চারদিকে অন্ধকার, শুধু একটা অনুভূতি, আমার হাত ভারী লাগছে। আমি তাকিয়ে দেখি আংটিটা আমার আঙ্গুলে। আমি নিশ্চিত ছিলাম আমি এটা পরিনি, কিন্তু সেটা ছিল আরও আশ্চর্যের বিষয়। সেই রাতের পর থেকেই সব কিছু বদলাতে শুরু করলো। পরের সপ্তাহে আমাকে হঠাৎ প্রমোশন দেওয়া হলো, বেতন বাড়লো, পুরনো বকেয়া টাকা একসাথে পেলাম। সব কিছু খুব দ্রুত ভালো হয়ে যাচ্ছিল, কিন্তু ঠিক একই সময়ে কিছু খারাপ শুরু হলো। রাতে তাঁবুর বাইরে শব্দ শুনতাম, ধীরে ধীরে হাঁটার শব্দ, মাটিতে কিছু টানা হচ্ছে এমন শব্দ। আমি একবার বাইরে গিয়েছিলাম, কেউ ছিল না তখন আমার সাথে, কিন্তু বালুর উপর পায়ের ছাপ ছিল, মানুষের মতো কিন্তু একটু বড়। আর সবচেয়ে অদ্ভুত বিষয়, ছাপগুলো হঠাৎ করে মাঝখানে শেষ হয়ে গেছে, যেন কেউ হাঁটতে হাঁটতে বাতাসে মিলিয়ে গেছে। সেই রাতে আমি প্রথম দূরে কিছু দেখলাম, মরুভূমির শেষ প্রান্তে একটা কালো অবয়ব, নড়ছিল না, শুধু দাঁড়িয়ে ছিল। আমি চোখ সরিয়ে আবার তাকালাম, কিছুই নেই তখন, শুধু বালু আর বালু। আমি কাউকে বলিনি, ভাবলাম ক্লান্তি হয়তো, অনেক বেশি কাজ করে ফেলেছিলাম, হয়তো ক্লান্তি এরকম লাগছে। ভাবলাম আমি চোখে ভুল দেখেছি, কিন্তু সেদিন রাতের পর থেকে একটা জিনিস পরিষ্কার হয়ে গেল। এই আংটিটা শুধু একটা জিনিস না, এটা আমার জীবনে কিছু টেনে এনেছে আর কিছু নিয়ে যাচ্ছে। প্রথমে আমি বিষয়টা গুরুত্ব দিইনি, কারণ মানুষ যখন ভালো সময়ের মধ্যে থাকে তখন খারাপ ইঙ্গিতগুলোকে ইচ্ছা করেই উপেক্ষা করে। আমিও করেছিলাম, কিন্তু কয়েকদিনের মধ্যেই এমন কিছু ঘটতে শুরু করলো যেগুলো একসাথে জুড়ে দেখলে আজও আমার গা শিউরে ওঠে। প্রথম ঘটনাটি ঘটেছিল দেশে। সেদিন দুপুরে কাজ করছিলাম, হঠাৎ আমার ফোন ধরতেই কান্নার শব্দ। আমার চাচা মারা গেছেন, সুস্থ মানুষ, কোনো বড় অসুখ ছিল না। আগের রাতেও তিনি স্বাভাবিক ছিলেন, খাওয়া দাওয়া করে ঘুমিয়েছিলেন। সকালে আর জেগে ওঠেননি, ডাক্তার বলছিলেন হার্ট অ্যাটাক। আমি কিছুক্ষণ চুপ ছিলাম, কষ্ট পেয়েছিলাম চাচার জন্য, কিন্তু এটাকে স্বাভাবিক ঘটনাই ভেবেছিলাম। মানুষ তো মারা যায়, এটা তো স্বাভাবিক বিষয় নয়। কিন্তু ফোন কেটে দেওয়ার পর হঠাৎ আমার মনে পড়ল, ঠিক আগের দিনেই আমি প্রমোশনের খবর পেয়েছিলাম। সেই চিন্তাটা মাথায় এসেই আমি নিজেকে বকা দিলাম। দুইটা ঘটনার মধ্যে সম্পর্ক খোঁজা বোকামি। আমি আর বিষয়টি ভাবিনি, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই আবার কিছু ঘটল। কোম্পানি আমাকে নতুন দায়িত্ব দিল, বেতন আবার বাড়ালো। সেই সমস্যাগুলোর জন্য মাসের পর মাস চিন্তায় ছিলাম, সেগুলো একে একে সমাধান হতে শুরু করলো। মনে হচ্ছিল ভাগ্য যেন হঠাৎ আমার দিকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর ঠিক তখনই করিমের দুর্ঘটনা ঘটল। করিম ছিল পাকিস্তানের ছেলে, আমাদের তাঁবুর পাশেই থাকতো। ভাবছেন করিম কে? করিম ছিল পাকিস্তানের ছেলে, আমাদের তাঁবুর পাশেই থাকতো, হাসি খুশি মানুষ,
এক বিকেলে কাজ শেষ করে ফেরার সময় একটা ভারী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। করিম সময় মতো সরে যেতে পারেনি। বেঁচে গিয়েছিল ঠিকই, কিন্তু তার 2 পা এত খারাপভাবে ভেঙেছিল যে ডাক্তার বলেছিল অন্তত 1 বছর সে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে না। সেদিন হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। করিম আমার হাত চেপে ধরে শুধু বলেছিল, ভাই, আমার মনে হচ্ছে কেউ আমাকে ধাক্কা দিয়েছিল। আমি ভেবেছিলাম দুর্ঘটনায় ধাক্কায় সে বিভ্রান্ত হয়ে গেছে, কিন্তু আজও কথাটা আমার কানে বাজে, কারণ ট্রাক আসার আগে আশেপাশে আর কেউ ছিল না। দিন যত এগোতে লাগলো রাতগুলো বদলে যাচ্ছিল। এখন আর শুধু হাঁটার শব্দ শুনতাম না, মাঝে মাঝে মনে হতো কেউ তাঁবুর বাইরে দাঁড়িয়ে আছে, একদম স্থির, অপেক্ষা করছে। এক রাতে ঘুম ভেঙে দেখি তাঁবুর ভেতরে অস্বাভাবিক নীরবতা, এমন নীরবতা যেটা কানে চাপ সৃষ্টি করে। আমি উঠে বসলাম। তখন কয়েক সেকেন্ড পর বুঝলাম সমস্যা কোথায়। সাধারণত রাতে জেনারেটরের হালকা শব্দ শোনা যায়, সেটাও নেই আজ। সব শব্দ যেন হঠাৎ পৃথিবী থেকে মুছে গেছে। তারপর শুনলাম খসখস শব্দ, কেউ বালুর উপর হাঁটছে। তাঁবুর এক পাশ থেকে শুরু করে ধীরে ধীরে অন্য পাশে যাচ্ছে। আমি নিঃশ্বাস বন্ধ করে শুনছিলাম। শব্দটা কয়েক মিনিট চলল, তারপর থেমে গেল। আমি সাহস করে পর্দা সরিয়ে বাইরে তাকালাম, কিন্তু কেউই নেই। কিন্তু পরদিন সকালে বালুর ওপর আবার সেই পায়ের ছাপ দেখা গেল। এইবার আমি আরও স্পষ্ট, আরও বড় কিছু হয়তো। এবং এইবার একটা বিষয় আমার নজরে এলো, ছাপগুলো সব সময় তাঁবুর দিকে এসেছে, কিন্তু কখনো তাঁবু থেকে দূরে যায়নি। যেন কেউ শুধু এসে দাঁড়ায়, তারপর অদৃশ্য হয়ে যায়। এর কিছুদিন পর স্বপ্নগুলো শুরু হলো। প্রথম রাতে দেখলাম আমি একটা বিশাল মরুভূমিতে দাঁড়িয়ে আছি। চারদিকে কিছুই নেই, শুধু দূরে একটা পুরনো কূপ। কূপের ভেতর থেকে অদ্ভুত নীলচে আলো বের হচ্ছে। আমি সেটা দেখে ভয় পাচ্ছিলাম, কিন্তু একই সাথে কাছে যেতে ইচ্ছাও করছিল। তারপর ঘুম ভেঙে গেল। পরের রাতে একই স্বপ্ন দেখি, তারপরের রাতেও। পার্থক্য শুধু একটাই, প্রতিবার আমি কূপটার একটু বেশি কাছে চলে যাচ্ছিলাম। তৃতীয় সপ্তাহে আমি প্রথমবার সেই কালো অবয়বটাকে পরিষ্কার দেখলাম। রাত প্রায় তখন 2:30টা। বাইরে পানি খেতে বের হয়েছিলাম। চাঁদের আলোয় দূরে একটা মানুষ দাঁড়িয়েছিল, অনেক দূরে, কিন্তু এইবার মনে হলো সে আমাকে দেখছে। আমি কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, তারপর আমার বুক ঠান্ডা হয়ে গেল, কারণ আমি বুঝতে পারলাম অবয়বটা আগের চেয়েও অনেক কাছে, অনেকটাই। আমি দ্রুত তাঁবুর ভেতর ফিরে এলাম। সেই রাতেই সিদ্ধান্ত নিলাম আংটিটা ফেলে দেব। পরদিন কাজ শেষ হওয়ার পর অনেকটা দূরে হাঁটলাম, ক্যাম্প থেকে এত দূরে যেখানে মানুষের কোনো চিহ্ন নেই। আমি একটা গর্ত খুঁড়লাম, আংটিটা সেখানে রেখে বালু চাপা দিলাম। তারপর একবারও পেছনে না তাকিয়ে ফিরে এলাম। তারপর অনেক দিন পর শান্তিতে ঘুমালাম। কোনো স্বপ্ন নেই, কোনো পায়ের শব্দ নেই, কোনো অবয়ব নেই। সকালে ঘুম ভেঙে মনে হলো যেন একটা বড় বোঝা নেমে গেছে। আমি নিজেই নিজের ওপর হাসলাম। ভাবলাম এতদিন হয়তো অকারণেই ভয় পেয়েছিলাম, কিন্তু পরদিন দুপুরে জামা বদলানোর সময় পকেটে হাত দিতেই আমার পুরো শরীরটা জমে গেল। ভেতরে ধাতব কিছু একটা ছিল। আমি ধীরে ধীরে সেটা বের করলাম। তারপর কয়েক সেকেন্ড শ্বাস বন্ধ হয়ে গেল আমার। আংটিটা একই আংটি, একই খোদাই, একই আঁচড়। এই সেম আংটিটাই তো আমি রেখে এসেছিলাম। আমি নিশ্চিত ছিলাম এটা অসম্ভব, কারণ মাত্র একদিন আগে আমি নিজের হাতে এটাকে মরুভূমির নিচে পুঁতে রেখে এসেছি। আরও ভয়ঙ্কর বিষয় ছিল, আংটিটা অস্বাভাবিকভাবে গরম ছিল, যেন কেউ কিছুক্ষণ আগে এটা হাতে ধরে রেখেছিল। সেদিন সন্ধ্যায় প্রথমবার হামিদ ভাই আমাকে ডাকলেন। তিনি ছিলেন ইয়েমেনি, বয়স্ক মানুষ, খুব কম কথা বলতেন। আমি তার তাঁবুতে ঢুকতেই তিনি আমার দিকে না তাকিয়ে বললেন, তোমার কাছে যা আছে সেটা বের করো। আমার বুক ধর করে উঠল তখন। আমি কিছু না বলেই আংটিটা বের করলাম। হামিদ ভাই আংটিটির দিকে তাকালেন। তারপর আমি জীবনের প্রথম দেখলাম একজন মানুষের মুখের রং এভাবে বদলে যেতে। তিনি আংটিটা স্পর্শও করলেন না। কয়েক সেকেন্ড চুপ থেকে বললেন, আচ্ছা, তুমি এই আংটিটা কোথায় পেয়েছো? তারপর আমি সব কিছু বললাম। সব কিছু শুনে তিনি দীর্ঘক্ষণ নীরব রইলেন। তারপর খুব নিচু গলায় বললেন, রাশেদ, কিছু জিনিস মানুষের খুঁজে পাওয়ার জন্য থাকে না। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি? তিনি সরাসরি উত্তর দিলেন না, শুধু বললেন,
সমস্যা আংটি না। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। হামিদ ভাই তখন ধীরে ধীরে মাথা তুললেন। তার চোখে এমন একটা ভয় দেখছিলাম যেটা আমি আগে কখনো দেখিনি। তিনি ফিসফিস করে বললেন, সমস্যা হলো যে জিনিসের এটা ছিল সে এখন তোমাকে চিনে ফেলছে। আমি কিছু বলার আগেই তিনি আরও একটা কথা বললেন, একটা অদ্ভুত নাম যেটা আমি আগে কোথাও শুনিনি। আর সেই রাতেই জলিল নিখোঁজ হয়ে গেল। পরদিন ফজরের আগেই পুরো ক্যাম্পে হইচই শুরু হয়ে গেল। জলিলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। প্রথমে সবাই ভেবেছিল হয়তো ভোরে কোথাও গেছে, কিন্তু সূর্য ওঠার পর যখন তার কোনো খোঁজ মিলল না তখন বিষয়টা গুরুতর হয়ে উঠল। জলিলের মোবাইল ফোনটা তার বিছানার পাশেই পড়েছিল, জুতোও নেই। মনে হচ্ছিল সে নিজের ইচ্ছাতেই বাইরে বের হয়েছিল। আমরা কয়েকজন মিলে খোঁজ শুরু করলাম। ঘণ্টাখানেক পরে ক্যাম্প থেকে বেশ দূরে বালুর উপর পায়ের ছাপ পাওয়া গেল, জলিলের জুতোর ছাপ। সবাই সেই ছাপ অনুসরণ করে এগোতে লাগলাম। আমি এখনও সেই দৃশ্য ভুলতে পারিনি। ছাপগুলো একদম স্বাভাবিক ছিল, একজন মানুষ যেমন হাঁটে ঠিক তেমন। কিন্তু হঠাৎ করেই সেগুলো শেষ হয়ে গেল। কোনো টানাটানি চিহ্ন নেই, কোনো লড়াইয়ের চিহ্ন নেই, কোনো গাড়ির চাকারও চিহ্ন নেই, শুধু পায়ের ছাপ। আর তারপর কিছুই না, যেন জলিল হাঁটতে হাঁটতে পৃথিবী থেকে মুছে গেছে। সেদিন সন্ধ্যায় আমি আবার হামিদ ভাইয়ের কাছে গেলাম। তিনি আমাকে দেখেই বুঝতে পারলেন কেন এসেছি। আমি তাকে বললাম, আমাকে সত্যটা বলুন। তিনি অনেকক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, সব সত্য জানা মানুষের জন্য ভালো না। আমি ইতিমধ্যে অনেক কিছু হারিয়েছি। হামিদ ভাই দীর্ঘ শ্বাস ফেললেন, তারপর বললেন, আমাদের দেশে একটা পুরনো বিশ্বাস আছে, মরুভূমির কিছু জায়গা আছে যেখানে মানুষ না চাইলেও কিছু জিনিস খুঁজে পায়। কিন্তু আসলে তারা জিনিস খুঁজে পায় না, জিনিসগুলো মানুষকে খুঁজে পায়। তিনি আংটির দিকে তাকিয়ে বললেন, যে সৌভাগ্য তুমি পাচ্ছ তার দাম কেউ দিচ্ছে। আমি আর কোনো কথা বলতে পারিনি। সেই রাতেই আমি সিদ্ধান্ত নিলাম, যাই হোক না কেন এই জিনিস থেকে মুক্তি পেতে হবে আমার। তাঁবুতে ফিরে আমি অজু করলাম, দীর্ঘ সময় নামাজ পড়লাম, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস পড়লাম। অনেকদিন পর এত মন দিয়ে দোয়া করছিলাম। আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিসই চেয়েছিলাম, আমার পরিবারে যেন কোনো ক্ষতি না হয়। সেই রাতে আমি আবার স্বপ্নটা দেখলাম, কিন্তু এইবার কিছু বদলে গিয়েছিল। আমি আর কূপ থেকে দূরে ছিলাম না, আমি কূপের একবারে সামনে দাঁড়িয়েছিলাম। নীলচে আলো নিচ থেকে উঠছে। আমি ভেতরে তাকালাম, আর তখনই প্রথমবার কাউকে দেখলাম। অনেক গভীরে, অন্ধকারের মধ্যে দুইটা চোখ, শুধু চোখ। আমি চিৎকার করে ঘুম থেকে উঠে বসলাম, ঘাম আমার জামা ভিজিয়ে ফেলেছে। আর তখনই খেয়াল করলাম আমার ডান হাতের মুঠো শক্ত হয়ে বন্ধ। ধীরে ধীরে খুললাম, আংটিটা ভেতরে ছিল। আমি তো ঘুমানোর আগে একটা ব্যাগে তালাবদ্ধ করে রেখেছিলাম। সেদিন সূর্য ওঠার অপেক্ষা করিনি, ফজরের পরই মরুভূমির দিকে হাঁটতে শুরু করলাম। এইবার আগের চেয়ে অনেক দূরে, এমন জায়গায় যেখানে ক্যাম্পও দেখা যায় না। আমি একটা গভীর গর্ত খুঁড়লাম, আংটিটা হাতে নিলাম। জীবনে প্রথমবার মনে হচ্ছিল জিনিসটা জীবিত। তা অবশ্য এটা কল্পনাও হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছিল ওটা আমার হাতের ভেতর উষ্ণ হয়ে স্পন্দন করছে। আমি চোখ বন্ধ করে দোয়া পড়লাম, তারপর আংটিটা গর্তে ফেলে দিলাম, বালু চাপা দিলাম আর বললাম, আমি এটা চাই না, যা কিছু এর সাথে আছে আমার থেকে দূরে থাকো। ঠিক তখনই ঘটনাটি ঘটল। চারদিকে কোনো বাতাস ছিল না, মরুভূমিতে সম্পূর্ণ স্থির। কিন্তু আমি স্পষ্ট অনুভব করলাম কেউ আমার মুখের কাছে এসে নিঃশ্বাস ফেলল, গরম ভারী নিঃশ্বাস, অস্বাভাবিকভাবে। আমার পুরো শরীরটা অবশ হয়ে গেল। আমি পেছনে তাকাইনি, এক সেকেন্ডের জন্যও না, শুধু হাঁটতে শুরু করলাম। কয়েক সপ্তাহ পরে হঠাৎ কোম্পানি থেকে জানানো হলো আমার চুক্তি শেষ, আমি দেশে ফিরে যাব। অদ্ভুত বিষয় হলো, খবরটা শুনে আমি খুশি হয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আল্লাহ আমাকে একটা পথ খুলে দিয়েছেন। আমি বাংলাদেশে ফিরে এলাম। বাসার দরজায় দাঁড়িয়ে আম্মাকে দেখে আমার চোখে পানি চলে এসেছিল। অনেকদিন পর মনে হলো আমি নিরাপদ। প্রথম কয়েক সপ্তাহ খুব ভালো কেটেছিল, কোনো শব্দ না, কোনো ছায়া না। আমি ধীরে ধীরে সব ভুলে যাচ্ছিলাম।
আবার নতুন করে শুরু করলাম। নিজেকে বোঝালাম হয়তো অতিরিক্ত চাপ, একাকিত্ব আর ভয়ের কারণে এসব দেখেছিলাম, কিন্তু গতকাল বিকেলে সব বদলে গেল। আমার ছেলে উঠানে বসে খেলছিল, আমি বারান্দায় বসে চা খাচ্ছিলাম। হঠাৎ সে দৌড়ে ঘরে ঢুকলো, তার মুখে উত্তেজনা। সে বলল, বাবা দেখো আমি কি পেয়েছি। আমি হেসে তার দিকে তাকালাম, তারপর আমার হাসি মিলিয়ে গেল। তার হাতের তালুতে একটা আংটি, পুরনো রূপার মতো, ভেতরে অদ্ভুত খোদাই। ওই একই আংটি যেটা আমি মরুভূমিতে পুঁতে রেখে এসেছি, হুবহু একই। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে গেল। ছেলে অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি কাপা গলায় জিজ্ঞাসা করলাম, কোথায় পেয়েছো তুমি? সে বলল, উঠানে পড়েছিল। আমার বুকের ভেতর তখন যেন কিছু একটা ডুবে যাচ্ছিল। আমি আংটিটা তার হাত থেকে নিয়ে নিলাম। ঠিক তখনই সে জানালার দিকে তাকিয়ে বলল, বাবা। আমি উত্তর দিলাম, কি? সে বলল, ওই লোকটা আবার এসেছে। আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি ধীরে ধীরে জিজ্ঞাসা করলাম, কোন লোকটা বাবা? ছেলে অবাক হয়ে বলল, যে লোকটা কয়েকদিন ধরে রাতে আমাদের বাড়ির দিকে তাকিয়ে থাকে। আমি ধীরে ধীরে জানালার দিকে তাকালাম। সেখানে কেউ ছিল না, শুধু সন্ধ্যার আলো, খালি রাস্তা, দূরে কয়েকটা গাছ। কিন্তু আমার ছেলে এখনও তাকিয়ে আছে, যেন সে সত্যি কাউকে দেখেছে। সেদিন রাতে আমি আংটিটা আলমারির ভেতরে তালাবদ্ধ করে রেখেছিলাম। আজ সকালে খুলে দেখলাম আংটিটা নেই। আমি জানি না সামনে কি হবে, আর আমি জানি না এই ইমেলটা লেখার পর আমি আদৌ শান্তিতে ঘুমাতে পারবো কিনা। তবে একটা জিনিস আমি নিশ্চিত জানি, মরুভূমিতে কিছু জিনিস হারিয়ে থাকে, কারণ সেগুলো হারিয়ে যাওয়ার জন্যই তৈরি। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করুন। আমি রাশিদ, আসসালামু আলাইকুম। এই গল্পটা এখান থেকে শেষ হচ্ছে।